নির্বাচন সামনে রেখে মাঠে নামছেন খালেদা জিয়া। নিরাপত্তা নিশ্চিতে জাপান থেকে আনা হচ্ছে স্পেশাল বুলেটপ্রুফ গাড়ি। হঠাৎ জামায়াতকে নিয়ে নাহিদ ইসলামের বিস্ফোরক মন্তব্য, বললেন পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা। সালাউদ্দিন আহমেদের এক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা। জাতির কাছে ক্ষমা চাইতে বলায় নাহিদকে কড়া জবাব দিলেন বিএনপির এই শীর্ষ নেতা। শাহজালাল বিমানবন্দরের আগুন নাশকতা নাকি দুর্ঘটনা, উঠছে নানা প্রশ্ন। পরপর ভয়াবহ ৩ অগ্নিকাণ্ড নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাশেদ খানের বিস্ফোরক মন্তব্য, বললেন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে শেখ হাসিনার পা ধরেও মাপ পাবেন না। জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৪ মাস। তার আগেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরই দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে নেমে পড়বেন নির্বাচনী মাঠে প্রচারণায়। এই সময় তাদের নিরাপত্তা নিশ্চিতে একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি নেতাদের জন্য একটি বুলেটপ্রুফ বাসেরও অনুমতি পেয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাসে প্রথম একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়। এরপর অক্টোবরের প্রথম দিকে অনুমোদন দেওয়া হয় আরও একটি বুলেটপ্রুফ বাস কেনার। বিএনপি সূত্রে জানা যায়, গাড়িগুলো জাপান থেকে কেনার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর গণমাধ্যমকে বলেন, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান সারা দেশে প্রচারে যাবেন, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। এই সময় তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক দলের জন্যই বুলেটপ্রুফ গাড়ির অনুমতি সাধারণত খুব কম দেওয়া হয়। অতীতে কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি দূতাবাস বা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জন্যই এ ধরনের অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকেলস ইম্পোর্ট অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল হক বলেন, বেসরকারিভাবে কেউ বুলেটপ্রুফ গাড়ি আনতে পারেন না, এটি সরকারিভাবে অনুমোদিত হতে হয়। একটি গাড়ির দাম প্রায় $2 লাখ আর 800% শুল্ক দিয়ে আনলে মোট খরচ দাঁড়ায় প্রায় 22 কোটি টাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত গত জুনে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য বুলেটপ্রুফ গাড়ি কেনার আবেদন করেন। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের ব্যবহারের জন্য একটি বুলেটপ্রুফ বাস কেনারও অনুমতি চাওয়া হয়। এছাড়া বিএনপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করেছে। দলটি একটি শটগান ও 2টি পিস্তলের লাইসেন্সের অনুমতি চেয়েছে, যা এখনও বিবেচনাধীন। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের পটভূমিতে বিএনপি নেতৃত্বের উপর হামলার আশঙ্কা থেকে এ নিরাপত্তার উদ্যোগ নেওয়া হয়েছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। কয়েক মাস আগেও এনসিপির সঙ্গে জামায়াতের নির্বাচনে জোট হতে পারে বলে ধারণা করছিলেন বিশেষজ্ঞরা, কিন্তু হঠাৎই কোনো এক রহস্যজনক কারণেই জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে নাহিদ আক্তারদের। সবশেষ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানেও এনসিপি অংশ না নিলেও শেষ মুহূর্তে এসে অংশ নেয় জামায়াত। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা, এনসিপির সঙ্গে জামায়াতের সখ্যতায় ভাটা পড়ার গুঞ্জন। এবার সেই গুঞ্জনকে উস্কি দিয়ে যেন আগুনে ঘি ঢাললেন নাহিদ ইসলাম। রোববার বিকেলে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামের আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছিল। তাদের এই আন্দোলনের লক্ষ্য ছিল সংস্কার কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করা এবং জনগণের উত্থানের পর জাতীয় সংলাপকে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে বিভ্রান্ত করা। পোস্টে নাহিদ লেখেন, মূলত ভোটের প্রমাণ ভিত্তিক পিআর পদ্ধতির মাধ্যমে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার দাবি একটি সাংবিধানিক নিরাপত্তা হিসাবে উত্থাপিত হয়েছিল। এর আশেপাশে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলার মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্য ছিল। তবে জামায়াত ও তার সহযোগীরা এই এজেন্ডাকে জিম্মি করে এটিকে কেবল একটি কৌশলগত পিআর ইস্যুতে পরিণত করে। তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এটিকে ব্যবহার করে। তাদের উদ্দেশ্য কখনো সংস্কার নয়, বরং এটি ছিল কৌশলগত প্রভাব বিস্তার।
নাহিদ ইসলাম পোস্টে আরও উল্লেখ করেন, জুলাই উত্থানের আগে অথবা পরে কখনোই সংস্কার সংলাপে অংশগ্রহণ করেনি জামায়াত ইসলামী। তারা কোনো মৌলিক প্রস্তাব, সাংবিধানিক দৃষ্টিভঙ্গি বা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকার প্রদান করেনি। সংস্কার কমিশনের মধ্যে হঠাৎ তাদের সমর্থন ছিল বিশ্বাস বা দৃষ্টিভঙ্গির ফল নয়, বরং রাজনৈতিক ছদ্মবেশধারী হস্তক্ষেপ। এনসিপির এই শীর্ষ নেতা উল্লেখ করেন, এখন বাংলাদেশের মানুষ স্পষ্টভাবে এই প্রতারণাকে বুঝতে পেরেছে। তারা সত্যের প্রতি জাগ্রত এবং আর কখনো ভ্রান্ত সংস্কারবাদী ও কৌশলগত রাজনৈতিক খেলোয়াড়দের দ্বারা প্রতারিত হবে না। সর্বশক্তিমান আল্লাহ ও এই দেশের সার্বভৌম জনগণ আর কখনো অসৎ সুযোগ সন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোকে তাদের উপর শাসন করতে দেবে না। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ। কয়েক মাস আগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে বাঘ যুদ্ধে জড়িয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবার দলটির প্রধান নেতা নাহিদ ইসলামের সঙ্গে তর্কে জড়ালেন বিএনপির এই শীর্ষ নেতা। ঘটনার সূত্রপাত গত শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে বিক্ষোভে নামা আহত জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট বাহিনী বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির নেতার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান নাহিদ ইসলাম। সনদ স্বাক্ষরের দিনে বিক্ষোভকারীদের নিয়ে সালাউদ্দিন বলেন, যেসব বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন রয়েছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উশৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। আওয়ামী লীগ ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁকফোঁক করে বিশৃঙ্খলার চেষ্টা করছে। এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না। সালাউদ্দিনের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না, সেহেতু তিনি জানেন না যে কারা রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল। বিক্ষোভে পুলিশের হামলায় আহত ব্যক্তিদের জুলাই আন্দোলনে সক্রিয়তার কথা তুলে ধরে নাহিদ বলেন, আতিকুল ইসলাম নামের এক শিক্ষার্থী জুলাইয়ে যারা হাত কাটা গেছে, তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, সেটা আমাদের জন্য গভীর কষ্টের। এদিকে ক্ষমা চাওয়ার আহ্বানে নাহিদ ইসলামকে কড়া জবাব দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। বলেন, যারা জাতির কাছে ক্ষমা চাইতে বলেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি প্রকৃত সম্মান জানানোর একমাত্র পথ হল তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। জুলাই গণ অভ্যুত্থান শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে, তবেই তাদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে। অন্যদিকে জুলাই যোদ্ধাদেরকে স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা বলে মন্তব্য করেছেন জামায়াতে আমির শফিকুর রহমান। শনিবার নিজের ফেসবুক ওয়ালে দেওয়া পোস্টে এমন কথা লেখেন তিনি। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ। কেপিআইভুক্ত জনবসতিপূর্ণ এলাকায় গেল 5 দিনে ঘটেছে ভয়াবহ 3টি অগ্নিকাণ্ডের ঘটনা, যার মধ্যে সবশেষ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে নড়েচড়ে বসেছে সবাই। এইসব কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা? এ নিয়ে জনমনে তৈরি হয়েছে শঙ্কা। এর প্রকৃত কারণ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের নাশকতামূলক আগুনের ঘটনা চিহ্নিত করার মতো ব্যবস্থাপনা নেই। এজন্য বড় ছোট আগুনের সব ঘটনাকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া হয়। অবশ্য নাশকতা চিহ্নিতের ব্যবস্থা থাকা জরুরি। তারা বলেন, খবরটি দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়েছে, যা দেশের জন্য বড় নেতিবাচক বার্তা দেবে। এই কাজের সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনী সহ সংশ্লিষ্টদের দ্রুততম সময়ের মধ্যে সব ব্যবস্থা মেরামত করে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানান তারা। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের অগ্নি নিরাপত্তায় দুর্বলতা আছে, একথা সত্য। এরপরও সাম্প্রতিক সময়ের আগুনের ঘটনাগুলো সন্দেহ তৈরি করেছে। দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর অবস্থা, সংসদ নির্বাচন বানচালে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির লক্ষ্যেই এইসব করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখতে হবে বলে মনে করেন তারা। প্রসঙ্গত, 14 অক্টোবর রাজধানীর মিরপুরের রূপনগরে জনবসতিপূর্ণ এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। সেখানে মারা যান 16 জন। ঠিক দুদিন পর 16 অক্টোবর চট্টগ্রামের ইপিজেডের মতো নিরাপত্তা বেষ্টনীতে 9 তলা একটি কারখানার ভবন আগুনে পুড়ে যায়। এর দুদিন পর শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। সেখানে বিদেশ থেকে আমদানি করা শত শত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এ প্রসঙ্গে অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি যুগান্তরকে বলেন, নাশকতামূলক অগ্নি দুর্ঘটনা অসম্ভব কিছুই না, তবে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এর চিত্র কম। দেশে বছরে 20 থেকে 25,000 অগ্নি দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেন, বিমানবন্দর একটি কেপিআই এলাকা, এমন নিরাপত্তা বেষ্টনী এলাকায় এত বড় দুর্ঘটনা দুর্ভাগ্যজনক। এ কাজের সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনী সহ অন্যদের দায়িত্ব হবে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা ঠিক করে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করা। এছাড়া এসব ঘটনায় পরিকল্পিত নাশকতার সন্দেহের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার যুগান্তরকে বলেন, সাম্প্রতিক সময়ে অগ্নি দুর্ঘটনাগুলো পর্যালোচনায় পরিকল্পিত নাশকতার কোনো প্রমাণ মেলেনি। শুষ্ক মৌসুম শুরু হওয়ায় অগ্নি দুর্ঘটনা বেড়েছে। বর্তমানে বিমানবন্দরে অগ্নি নিরাপত্তার দায়িত্ব ফায়ার সার্ভিসের নয়, সাধারণত বিমানবন্দরের অগ্নি নিরাপত্তার দায়িত্ব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের বলেও জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। আসন্ন নির্বাচন বানচাল করতে মরিয়া কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ। এই লক্ষ্যেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে ঝটিকা মিছিল সহ গোপনে বিভিন্ন ষড়যন্ত্র করছেন দলের পলাতক নেতাকর্মীরা। এমন তথ্য উঠে এসেছে ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে আওয়ামী লীগের অপচেষ্টা নিয়ে এবার মুখ খুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রোববার বেলা 11:30টার দিকে নিজের ফেসবুক আইডিতে এই সংক্রান্ত একটি পোস্ট করেন সাবেক এই ছাত্রনেতা। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে দাবি করে রাশেদ খান বলেন, তিনি বেশ কয়েকবার বলেছেন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ। তাদের প্ল্যান বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, গুপ্ত হত্যা ও নির্বাচন বানচাল করা। ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারলে দেশে আরেকটি 1-11 নেমে আসবে। বাংলাদেশে আরেকটি 1-11 ছাড়া আর কোনোভাবেই আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই। তাই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে। সামনে তারা গুপ্ত হত্যা করবে এমন আশঙ্কা করে গণ অধিকার পরিষদের নেতা বলেন, সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে। তারপরের পরিস্থিতি কি হতে পারে সেটি কারো অবোধগম্য নয়। ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন তারা আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না। পরিশেষে সবার প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে একতাবদ্ধ থাকুন। নিজেদের মধ্যে বিভক্তির সুযোগে অন্তত এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামী লীগকে ফিরতে দিয়েন না। ফেব্রুয়ারি নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই হচ্ছে। শুধু ভারত নয়, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক প্রভাবশালী গোষ্ঠী চায় নির্বাচনে আওয়ামী লীগ থাকুক। একদিকে ডক্টর ইউনূস বলছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় প্রত্যাহার করা হতে পারে। আবার হঠাৎ করে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কের রাষ্ট্রদূত একসাথে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাড়িতে। আসলে কি হচ্ছে? আগামী নির্বাচনে কিভাবে থাকবে আওয়ামী লীগ? আর 4 মাস পর ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন নিয়ে এখনো অনেক অনিশ্চয়তা আছে। অনেকে এখনো বিশ্বাস করতে পারছেন না নির্বাচন আদৌ হবে কিনা। তবে নির্বাচন যদি হয়, সেই নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের মার্কা নৌকা হয়তো ব্যালটে থাকবে না, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে থাকবে। ইস্যু হিসেবে তো থাকবেই। আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরাও থাকবেন ভোটার হিসেবে। এমনকি আওয়ামী লীগের অনেক নেতা নির্বাচনে অংশও নেবেন বিভিন্ন দলের প্রার্থী হিসেবে। এনসিপি, জামায়াত সহ অনেকেই বলছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। এনসিপি নেতা সার্জিস আলম সোমবার প্রধান উপদেষ্টা সহ পুরো উপদেষ্টা পরিষদকেই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি না করার হুঁশিয়ারি দিয়েছেন। তবে তিনিও বলেছেন ভালো মানুষেরা মিলে যদি রাজনৈতিক দল করতে চায় তাহলে তাদের আপত্তি নেই। প্রথমে আসা যাক দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা এই প্রশ্নে। এখন পর্যন্ত বাংলাদেশে যে আইন আছে সেই আইনের দৃষ্টিতে নির্বাচন করতে কোনো বাধা নেই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে নির্বাহী আদেশে, দল নিষিদ্ধ করা হয়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই একথা বলেছেন।
carried out multiple human rights abuses. A lot of people were pleased to see the back of her. জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দিতে গিয়ে বিশ্বখ্যাত সাংবাদিক মেহেদী হাসানের সাথে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, কেবল কার্যক্রম স্থগিত করা হয়েছে। তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, আপাতত কার্যক্রম স্থগিত করা হয়েছে। যে কোনো সময় এই স্থগিতাদেশ বাতিল করা হতে পারে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই প্রশ্নের জবাবে ইউনূস বলেন, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। তারা এই সিদ্ধান্ত নিয়েছে কারণ আওয়ামী লীগ নির্বাচনে এলে পুরো নির্বাচনই ব্যাহত হবে। এখানেই ডক্টর ইউনূস একটা ছোট্ট ভুল করেছেন। বাংলাদেশের নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, তবে তাদেরকে চলতে হয় আইন অনুসারে। কার্যক্রম নিষিদ্ধ হলেই নিবন্ধন বাতিলের কোনো আইন এখনো নেই। গত 2রা সেপ্টেম্বর নির্বাচন কমিশন আরপিও সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সেখানে তারা বলেছে, সরকার বা আদালত যদি কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করে তাহলে সেই দলের নিবন্ধন বাতিল হবে এমন আইন করার জন্য। এই সংশোধনী আইন মন্ত্রণালয় অনুমোদন দিলে, রাষ্ট্রপতি স্বাক্ষর করে গেজেট প্রকাশিত হলেই কেবল তা আইনে পরিণত হবে এবং তখন নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে পারবে। অর্থাৎ ডক্টর ইউনূস যেমনটি বলেছেন, নির্বাচন কমিশন মনে করছে আওয়ামী লীগ এলে নির্বাচন বাধাগ্রস্ত হবে, তাই তারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিচ্ছে না। আসলে ঘটনা এমনটা নয়। ঘটনা হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাই এখন নির্বাচন কমিশন তাদেরকে নির্বাচনে বিরত রাখার জন্য আইন করতে চাইছে। যদি এই আইন পাশ না হয়, কিংবা অন্যভাবে প্রশ্ন করা যায়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার 1.5 বছর হয়ে গেছে, এখনো আইন পাশ হলো না কেন? সরকারের ভেতরেই কি কেউ চাইছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক? অনেক হিসাব নিকাশ আছে। একটা হিসাব হলো আওয়ামী লীগকে দিয়ে জামায়াতকে শায়েস্তা করা। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস সহ বেশ কিছু দলের দাবি পিআর পদ্ধতির নির্বাচন। আজ হোক বা কাল হোক, আওয়ামী লীগ যদি কখনো নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে পিআর পদ্ধতিতে সংসদে তারা অনেকগুলো আসন পেয়ে যাবে। কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে ঝুলিয়ে রাখার মানে হলো, যদি আওয়ামী লীগ আসে তাহলে জামায়াতের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ফিকে হয়ে যাবে। মনে রাখা দরকার, আওয়ামী লীগ হয়তো আওয়ামী লীগ রূপে ফিরতে নাও পারে। আওয়ামী লীগ হয়তো জাতীয় পার্টির রূপে কিংবা অন্য কোনো রূপে ফিরতে পারে, যে কারণে জামায়াত, এনসিপি, গণ অধিকার সহ অনেক দলই কিন্তু আওয়ামী লীগের সকল শরিক দলকেই নিষিদ্ধ করে দিতে চাইছে। এই হিসাবটা বিএনপির মাথায়ও আছে, যে কারণে বিএনপিও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নয়। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাতের পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নেই, যা হবে বিচারিক প্রক্রিয়ায়। বিবিসির সাথে সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই ধরনের কথা বলেছেন। তিনি বলেছেন, দল হিসেবে তারা অন্যায় করলে তার বিচার হবে এবং দেশের আইনই তার সিদ্ধান্ত নেবে। বিএনপি নেতাদের এই অবস্থানের কারণ আসলে রাজনৈতিক। আওয়ামী লীগকে ঝুলিয়ে রেখে যদি রাজনৈতিক সুবিধা আদায় করা যায়, তাহলে কেন বিএনপি তা করতে চাইবে না? অন্য কোনো বিকল্প উপায়ে আওয়ামী লীগকে ফেরানোর হিসেবটাই কিন্তু অনেক দিন ধরে আলোচিত হচ্ছে। প্রথমে শোনা গিয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগ। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দেওয়া হয়েছে। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং ফজলে নূর তাপসের নেতৃত্বে ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলার এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা করা হয়েছে। সে সময়ে সাবের হোসেন চৌধুরী জামিনে মুক্তিও পেয়ে যান। এই সাবের হোসেন চৌধুরীর বাড়িতেই সোমবার গিয়ে হাজির হয়েছেন ইউরোপের প্রভাবশালী 3 দেশের রাষ্ট্রদূত। এর আগে গত 11ই মে সন্ধ্যায় সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাবের হোসেন চৌধুরীর কি আলাপ হয়েছিল তা জানা না গেলেও ইউরোপীয় 3 রাষ্ট্রদূতের সাথে সাবের হোসেনের আলাপের কিছু বিষয় গণমাধ্যমে জানা যাচ্ছে।
গণমাধ্যমগুলো বলছে, বর্তমান সরকার যদি আওয়ামী লীগের ক্লিন ইমেজের কিছু নেতাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়, তাহলে বিদেশি কূটনীতিকদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতারা কিভাবে নির্বাচনে অংশ নেবেন, প্রশ্নটা সেখানে। নির্বাচন কমিশন এরই মধ্যে তাদের মার্কা নৌকা স্থগিত করেছে। দল হিসেবে কার্যক্রম স্থগিত, তাই নিবন্ধনও স্থগিত করে রেখেছে। নিবন্ধন বাতিলের জন্য আইন পাশ করতে আইন মন্ত্রণালয়কে অনুরোধ করেছে নির্বাচন কমিশন। বিকল্প হল স্বতন্ত্র বা অন্য কোনো দলের প্রার্থী হয়ে নির্বাচন করা। আওয়ামী লীগকে নির্বাচনে আনার এটাই একমাত্র বিকল্প বলে মনে করা হচ্ছে। গত মাসে জাতীয় পার্টির কো চেয়ারম্যান রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান বলেছেন, ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি। অর্থাৎ হয় স্বতন্ত্র অথবা জাতীয় পার্টির হয়ে নির্বাচন করতে হবে আওয়ামী লীগের নেতাদের। আওয়ামী লীগের নির্বাচন করা কেন জরুরি? অনেকগুলো কারণে জরুরি। প্রথমত, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন আয়োজন করাই কঠিন হয়ে যাবে। আগামী নির্বাচনে সারা দেশে 42,612টি ভোট কেন্দ্র আছে। এসব ভোট কেন্দ্রের মধ্যে প্রায় 2 থেকে 3,000 ভোট কেন্দ্র পুরোপুরি আওয়ামী লীগের সমর্থকদের এলাকায় পড়েছে। অন্তত পক্ষে 1 থেকে 150 আসনের ফল অনিশ্চিত হয়ে পড়বে যদি এসব ভোট কেন্দ্রে নির্বাচন না হয়। মনে থাকার কথা, 2014 সালের 5ই জানুয়ারি প্রায় 500টি ভোট কেন্দ্র পুড়িয়ে দেয় বা দখলে নেয় সেই সময়ের বিরোধী দল বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল। এই ভোট কেন্দ্রগুলোর 50টিরও বেশি আসনের ফল প্রভাবিত করতে পারত। সেই নির্বাচনে প্রায় 150 আসনে কোনো ভোট হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন তারা। দ্বিতীয়ত, ডক্টর ইউনূস বারবার বলেছেন, এবারের নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত এবং বিপুল অংশগ্রহণ চান। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো যখন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে, তারা সব মানুষের নির্বাচনে অংশগ্রহণের কথাই বারবার বলছে। কম বেশি 30 থেকে 40% ভোটার আওয়ামী লীগের সমর্থক। এমনিতে বাংলাদেশের নির্বাচনগুলোতে গড়ে 60 থেকে 70% ভোট পড়ে। আওয়ামী লীগের সমর্থকরা যদি ভোট দিতে না যায়, তাহলে ভোটার টার্নআউট 35 থেকে 50% নেমে আসবে। ডক্টর ইউনূসের মতো বিশ্ব বরেণ্য ব্যক্তিত্বের নির্বাচনে যদি 35% ভোট পড়ে, সেটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বে যারা ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন করে যাচ্ছেন তাদের জন্য লজ্জার ব্যাপার হয়ে দাঁড়াবে। আর আওয়ামী লীগের প্রতিরোধের কারণে যদি নির্বাচন আয়োজনটাই বাধাগ্রস্ত হয়, সেটা হবে আরও ভয়াবহ ব্যাপার। তৃতীয়ত, রাজনৈতিক স্থিতিশীলতা। আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের পক্ষে রাজনৈতিক স্থিতিশীলতা আনা কঠিন হয়ে পড়বে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন, জাতিসংঘ সহ অন্য দেশগুলো চায় সব মানুষকে নিয়ে নির্বাচন, আর ভারত চায় আওয়ামী লীগকে সহ নির্বাচন। কথা একই। সব মানুষের অংশগ্রহণ মানেই আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদেরও অংশগ্রহণ। আওয়ামী লীগ নামে না হলেও তাদের ক্লিন ইমেজের নেতাদেরকে নির্বাচনে নামাতে চাওয়ার কথা আগেও আমরা শুনেছি। সাবের হোসেন, শিরিন শারমিনদের কথা যেমন শুনেছি, আবার মাশরাফি বিন মুর্তজা সহ অপেক্ষাকৃত তরুণদের নিয়েও কথা শুনেছি। তবে দলের সভানেত্রী শেখ হাসিনা স্পষ্ট করেই তাদেরকে নিষেধ করেছেন, কেউ যেন ডক্টর ইউনূসের অধীনে নির্বাচনে অংশ না নেয়, এমন কথা শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত তাহলে কি হবে? শেখ হাসিনা যদি না চান, সরকার বা বিদেশি কূটনীতিকরা চাইলেও কি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে পারবে? আর আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা যদি নির্বাচনী প্রক্রিয়ায় না থাকে, সেই নির্বাচন কি আদৌ গ্রহণযোগ্য হবে? নতুন প্রজন্মের 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনল ইরান। রাডার ফাঁকি দিয়ে নিখুঁত হামলা চালাতে সক্ষম ইসরায়েল সহ পশ্চিমাদের ঘুম হারাম। ট্রাম্পের এক মন্তব্যে উত্তাল যুক্তরাষ্ট্র। রাস্তায় বেরিয়ে হাজার হাজার মানুষের নো কিং স্লোগান। স্বৈরাচারী মনোভাবের আখ্যা দিচ্ছেন অনেকে। অবরুদ্ধ গাজায় সাময়িক যুদ্ধবিরতি হলেও শান্তি ফেরেনি এখনো। বন্ধ করে দেয়া হয়েছে রাফা সীমান্ত, ঢুকতে পারছে না ত্রাণ। অসহায় আন্তর্জাতিক সম্প্রদায়। ভেনেজুয়েলার সাথে উত্তেজনার মধ্যেই ক্যারিবীয় সাগরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ধ্বংস করে দেয়া সাবমেরিনটি মাদক ভর্তি ছিল, অভিযোগ ট্রাম্পের। বরফে ঢাকা অ্যান্টার্কটিকার সমুদ্র তলদেশ নিয়ে ভয়ঙ্কর তথ্য দিল বিজ্ঞানীরা। ছড়িয়ে পড়ছে মিথেন গ্যাস, বেড়ে যেতে পারে বৈশ্বিক উষ্ণতা।
দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ ইরান ও ইসরায়েলের সম্পর্ক। দুই দেশের মধ্যে প্রতিশোধ, কূটনৈতিক বিদ্বেষ ও আঞ্চলিক প্রভাবের লড়াই হরহামেশাই দেখা যায়। বর্তমানে এই সম্পর্ক আরও তীব্র আকার ধারণ করেছে গাজার সাম্প্রতিক যুদ্ধবিরতিকে কেন্দ্র করে। স্পষ্ট ভাষায় ইরান জানিয়েছে যে আগামীতে যদি তেল আবিব চুক্তি ভেঙে আচরণ বদলায় বা আক্রমণ করে তবে তেহরান কড়া প্রতিক্রিয়া দিতে প্রস্তুত। পশ্চিমা নিষেধাজ্ঞা ও চাপ সত্ত্বেও ইরান নিজস্ব প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতেই নতুন প্রজন্মের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। শনিবার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্স তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে ইমাদ ও কাদর নামের ক্ষেপণাস্ত্র দুটি প্রকাশ করে। অনুষ্ঠানের সময় রাষ্ট্রীয় টেলিভিশনে ঘাঁটির ভেতরের দৃশ্য সম্প্রচার করা হয়। ইরানি সংবাদ সংস্থা মেহেরের এক প্রতিবেদনে বলা হয়, নতুন প্রজন্মের কাদর ক্ষেপণাস্ত্রে উন্নত মানের ইলেকট্রনিক কাউন্টারমেজার বা প্রতিরোধ ব্যবস্থা যুক্ত করা হয়েছে, যা শত্রুপক্ষের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। অন্যদিকে ইমাদ ক্ষেপণাস্ত্রটিকে আধুনিকীকরণ করে সম্পূর্ণ কার্যক্রম করে তোলা হয়েছে। এই দুটি ক্ষেপণাস্ত্র মূলত দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের শক্তি আরও বাড়াবে। বিশেষজ্ঞদের মতে এই উন্মোচন ইরানের সামরিক আত্মনির্ভরতা ও আঞ্চলিক প্রভাব আরও সুদৃঢ় করার একটি স্পর্শবার্তা বহন করেছে। ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে অন্যতম প্রভাবশালী দেশ হিসেবে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে ভূ-রাজনীতি, সামরিক ও প্রতিরক্ষা প্রযুক্তিতে দেশটি নিজস্ব সক্ষমতা গড়ে তুলেছে, যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নজর কাড়ে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। নো কিং স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ও রাজনৈতিক আচরণে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সড়কে নেমে আসে লাখো মানুষ। শনিবার স্থানীয় সময় সকাল 11টা থেকে নিউ ইয়র্ক সিটিতে এই আন্দোলনের সূচনা হয়। এরপর বিক্ষোভ ছড়িয়ে পড়ে ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলস, শিকাগো সহ 2000-এরও বেশি শহরে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার, জার্মানির বার্লিন, স্পেনের মাদ্রিদ ও ইতালির রোমেও সংহতি সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, ট্রাম্প নিজেকে দেশে একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে দেখতে চান। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এমন ক্ষমতার কেন্দ্রীকরণ এক প্রকার স্বৈরাচারী মানসিকতার প্রতিফলন বলে দাবি করেন তারা। তবে রিপাবলিকানদের কেউ কেউ এই বিক্ষোভকে হেইট আমেরিকার র্যালি বলে আখ্যা দিয়েছে। টেক্সাস ও ভার্জিনিয়ার গভর্নররা ন্যাশনাল গার্ড সতর্ক রেখেছেন, যদিও বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ আন্দোলনের প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় সমাবেশে সিনেটর বার্নি স্যান্ডার্সের পাশাপাশি হলিউডের অভিনেত্রী জেন ফন্ডা ও সঙ্গীত শিল্পী জন লেজেন্ড সহ অনেক তারকা অংশ নেন। জনগণের বার্তা স্পষ্ট যে আমেরিকা কোনো রাজতন্ত্র নয়, আর গণতন্ত্রের ভবিষ্যৎ কোনো এক ব্যক্তির হাতে বন্দী হতে পারে না। যদিও বিক্ষোভের ঠিক আগের রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জনগণ তাকে রাজা বলে ডাকছে, কিন্তু তিনি আসলে কোনো রাজা নন। তবে সমালোচকরা মনে করছেন, কথার আড়ালে তিনি নিজেকে সেই অবস্থানেই দেখতে চান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রতি ট্রাম্পের একপেশে সমর্থন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং বিরোধীদের দমনের ভাষা জনগণের ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে। অনেকেই মনে করেন, এই আচরণ তাকে একজন গণতান্ত্রিক নেতা নয়, বরং শক্তিশালী শাসক হিসেবেই তুলে ধরছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সামরিক যুদ্ধবিরতি ঘোষণার পর শান্তি মানুষের জন্য খুব একটা দূরে ছিল না, কিন্তু চুক্তি কার্যকর হওয়ার মাত্র কয়েকদিনেই আবারও হামলা চালায় তেল আবিব। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ইসরায়েল 47 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার কারণে প্রাণ হারায় বেশ কয়েকজন ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে গাজাবাসী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে প্রশ্ন জেগেছে, এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে। এই ঝুঁকিকে আরও জটিল করেছে শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন রাফা সীমান্ত বন্ধের। আর এই সীমান্ত বন্ধ থাকায় গাজায় মানুষের জন্য ত্রাণ ও জীবন রক্ষাকারী সরঞ্জাম পৌঁছানো অনেকটাই কঠিন হয়ে উঠেছে। একদিকে যুদ্ধবিরতির স্বস্তি, অন্যদিকে ত্রাণের পথ বন্ধ। মানবিক সংকটের উপর যেন আবার আগুন জ্বালানো হলো।
এর আগে মিশরের ফিলিস্তিনি দূতাবাস জানিয়েছিল সোমবার থেকে ক্রসিং খুলে গাজায় ত্রাণ পাঠানো হবে, কিন্তু নেতানিয়াহুর সিদ্ধান্তে সেই আশা যেন ভেঙে গেল। ঘোষণা দিলেন সীমান্ত বন্ধ করার শর্ত দিয়ে বলেন, ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন যদি নিহত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত না দেয় ত্রাণ আসবে না। ফলে মানবিক সহায়তা পৌঁছানোর আশায় থাকা মানুষের ঘাড়ে আবারও অজানা ভয় চাপা পড়ল। ভেনেজুয়েলার সাথে রীতিমতো যুদ্ধের দামামা বাজছে যুক্তরাষ্ট্রের। যে কোনো সময় স্থল অভিযান চালিয়ে বসতে পারে ওয়াশিংটন। এমন উত্তেজনার মধ্যেই দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে সাবমেরিন দিয়ে ব্যাপক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। ধ্বংস করে দিয়েছে একটি মাদক বোঝাই সাবমেরিনও। শনিবার খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হামলায় ধ্বংস হওয়া সাবমেরিন থেকে বেঁচে গেছে অন্তত 2 জন। মাদক বহনকারী সাবমেরিনটিতে উপস্থিত মোট 4 জনের মধ্যে বেঁচে যাওয়া 2 মাদক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়। তাদের নিজ দেশ কলম্বিয়া ও ইকুয়েডরে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান ট্রাম্প। এত বিশাল সাবমেরিনটি ধ্বংস করার বিষয়টি নিজেদের জন্য বিরাট সম্মানের বিষয় বলেও আখ্যা দেন ট্রাম্প। এদিকে সাবমেরিনটিতে বিপুল পরিমাণ ফেন্টানাইল ও অন্যান্য মাদকের উপস্থিতি নিশ্চিত করেছে মার্কিন গোয়েন্দা বিভাগ। ভেনেজুয়েলার সাথে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই দক্ষিণ ক্যারিবীয় সাগরে মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন বোমার আঘাতে প্রাণ হারিয়েছে অন্তত 27 জন। পৃথিবীর সবচেয়ে ঠান্ডা, শুষ্ক ও দুর্গম মহাদেশ হলো অ্যান্টার্কটিকা। রহস্যে ঘেরা এই মহাদেশের সৌন্দর্য মানুষকে বারবার আকৃষ্ট করেছে। তাই বিজ্ঞানীরা সবসময় এই শীতল মহাদেশের দিকে বিশেষ নজর রাখেন। এবার অ্যান্টার্কটিকার হিম শীতল সমুদ্রের গভীরে বিজ্ঞানীরা যা খুঁজে পেয়েছেন তা কেবল অবাক করার মতো নয়, রীতিমতো ভয়ঙ্কর। বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন সাগরতলের ফাটলগুলো থেকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস বেরিয়ে আসছে। এই মিথেন গ্যাস আমাদের গ্রহকে দ্রুত গরম করে তোলে। বিজ্ঞানীরা বলছেন এই মিথেন নির্গমনের হার আশ্চর্যজনক। এই ঘটনা বিজ্ঞানীদের মধ্যে গভীর আশঙ্কা তৈরি করেছে, কেননা বিজ্ঞানীরা ভবিষ্যতের বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে এখন পর্যন্ত যে ধারণা বা পূর্বাভাস দিয়েছেন, এই অপ্রত্যাশিত মিথেন নির্গমনের ফলে তা আসলে ভুল প্রমাণিত হতে পারে। অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির বিপদ হয়তো আমাদের ধারণার চেয়ে অনেক বেশি হতে চলেছে। সাগরতলে হাজার বছর ধরে তৈরি হওয়া বিপুল পরিমাণ মিথেন জমে আছে। এই অদৃশ্য ও জলবায়ু দূষণকারী গ্যাস সাগরতলের ফাটলের মাধ্যমে পানির সঙ্গে মিশে যেতে পারে। বিজ্ঞানীরা এই মিথেন নির্গমনকে আরও ভালোভাবে বুঝতে কাজ করছেন, কারণ এই গ্যাস এত বেশি ক্ষতিকর যে এটি বায়ুমণ্ডলে এর প্রথম 20 বছরে কার্বন ডাইঅক্সাইডের চেয়ে প্রায় 80 গুণ বেশি তাপ আটকে রাখে। অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের জন্য এটি মারাত্মক বিপজ্জনক। কিন্তু অ্যান্টার্কটিকায় মিথেন নির্গমনের বিষয়টি বিজ্ঞানীদের সবচেয়ে কম জানা ছিল। তাই আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল এই নির্গমনের উৎস খুঁজে বের করতে কাজে নেমে পড়েন। তারা জাহাজ থেকে অ্যাকোস্টিক সার্ভারের মাধ্যমে শব্দ দিয়ে জরিপের কাজ করছেন। অ্যান্টার্কটিকার 16 ফুট থেকে 790 ফুট গভীরতা পর্যন্ত বিভিন্ন স্থান থেকে তারা মিথেনের নমুনা সংগ্রহ করেছেন। বিজ্ঞানীরা রস সাগরে যা খুঁজে পেয়েছেন তা তাদের রীতিমতো অবাক করেছে। চলতি মাসের নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত গবেষণায় তারা জানান, রস সাগরের অগভীর পানিতে 40টির বেশি মিথেন গ্যাস নির্গমনের উৎস শনাক্ত হয়েছে। এত বেশি সংখ্যক নির্গমনের উপস্থিতি তারা আশা করেননি। বিজ্ঞানীরা বলছেন, আগে অ্যান্টার্কটিকায় মিথেন বের হওয়ার নিশ্চিত ঘটনা ছিল মাত্র একটি, কিন্তু এখন এটি ব্যাপক আকার ধারণ করেছে। গবেষকদের মূল চিন্তা হলো নতুন নির্গমনগুলো বিপুল পরিমাণ মিথেন গ্যাসকে সরাসরি বায়ুমণ্ডলে পাঠিয়ে দিতে পারে। এর ফলে বৈশ্বিক উষ্ণায়নের বিপদ আমাদের ধারণার চেয়ে অনেক বেড়ে যাবে। তামান্না তাবাসসুম, শ্রেয়া। বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে কুপকাত ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে লো স্কোরিং প্রথম ওয়ানডেতে 74 রানে জিতল টাইগাররা। রেকর্ড 6 উইকেট শিকার রিশাদ হোসেনের। পিচ নিয়ে অজুহাত নয়, বাংলাদেশি স্পিনারদের কৃতিত্ব দিলেন উইন্ডিজ অধিনায়ক। দলের জয়ে খুশি সমর্থকরা। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটারদের কাছে ভালো পারফরমেন্সের প্রত্যাশা। ঢাকা লিগ নিয়ে সমস্যা সমাধানে এগিয়ে এলো কোয়াব। বৈঠকে বসবে লিগ বর্জন করা 38 ক্লাবের সঙ্গে মাঠে ফেরাতে সর্বোচ্চ চেষ্টার অঙ্গীকার সভাপতির।
পারিশ্রমিক না পেয়ে ক্লাব ছাড়া তারিক কাজীর পাশে দাঁড়ালেন জামাল ভুঁইয়া। মাঠের পারফরমেন্সে প্রভাব পড়ার শঙ্কা, স্থায়ী সমাধান চান লাল সবুজ অধিনায়ক। রিশাদ হোসেন নৈপুণ্যে 4 ম্যাচ পর ওয়ানডেতে জয়ের মুখ দেখল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে 74 রানে হারিয়েছে টাইগাররা। মিরপুরের স্লো উইকেটে প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে 207 রানের পুঁজি পায় মিরাজের দল। জবাবে ভালো শুরু করলেও রিশাদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে 133 রানে অল আউট হয় ক্যারিবিয়ানরা। ব্যাট বলের দাপট দেখিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রিশাদ হোসেন। মিরপুরে টসের পরে সেরা সিদ্ধান্তটাই নেয় ওয়েস্ট ইন্ডিজ। কালচে উইকেটে আগে ব্যাটিংয়ে ঠেলে দেয় বাংলাদেশকে, সেখানেই ব্যর্থ হোম টিম। আরব আমিরাতে ব্যাট হাতে দারুণ সময় কাটানো সাইফ হাসান ফিরে যান দ্বিতীয় ওভারেই। প্রত্যাবর্তন সুখকর হয়নি সৌম্য সরকারেরও। ফুল লেন্থ বলে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে হয়েছেন তালুবন্দী। তৃতীয় ওভারেই 2 ওপেনার ফেরেন সাজঘরে। পাওয়ার প্লেতে রান আসে মাত্র 33। শান্তকে নিয়ে ম্যারাথন ইনিংস শুরু করে দেন হৃদয়। 20 ওভার ব্যাট করে এই জুটির সংগ্রহ 71। 63 বলে 32 করে আউট শান্ত। 50 তুলে নেন হৃদয়। টেস্ট সুলভ ইনিংসটায় যখন সময় আসে স্ট্রাইক রেট বাড়ানোর, তখনই বাইরের বল তাড়া করে উইকেট বিলিয়ে দিয়ে আসেন এই মিডল অর্ডার। মিরপুরের ওই ভয়ঙ্কর পিচে অভিষেকটা প্রত্যাশিত হয়নি অঙ্কনের। 76 বলে 46 করেছেন এই ব্যাটার। এরপর মিরাজ সোহানরা কেবল এসেছেন আর গিয়েছেন। শেষ দিকে রিশাদ হোসেনের ক্যামিও মান বাঁচায় বাংলাদেশের। 13 বলে 26 করেন এই লেগ স্পিনার। বাংলাদেশ টেনে টুনে পার করে 200 মাইল ফলক। উইন্ডিজের টার্গেট দাঁড়ায় 208-এ। জবাবে অন্যরকম শুরু উইন্ডিজের। ওপেনিংয়ে 50 রান, তাও 5-এর ওপর ওভার প্রতি রান রেট। অ্যাথানেস আর কিংয়ের জুটি ম্যাচ থেকে ছিটকেই দিচ্ছিল বাংলাদেশকে। ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন। প্রথম শিকার অ্যাথানেস। এরপর কার্টিকে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন কিং, তবে রিশাদের হাতে সে জুটিও দীর্ঘ হয়নি। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে সফররতদের ব্যাটিং অর্ডার। 10 রানের ব্যবধানে আরো 3 উইকেট তুলে নেন রিশাদ। পূরণ করেন নিজের প্রথম ফাইফার। দেশের হয়েও তার আগে ওয়ানডেতে এমন কীর্তি নেই কোনো ডানহাতি স্পিনারের। বাংলাদেশি স্পিনার হিসেবে সেরা বোলিং স্পেল নিয়ে থামেন রিশাদ। ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় 133-এ। 4 মাস আর 5 ম্যাচ পর এই ফরম্যাটে ম্যাচ জিতল টাইগাররা। পিচ নিয়ে অজুহাত নয়, বরং বাংলাদেশি স্পিনারদের কৃতিত্ব দিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। আর ম্যাচ সেরা রিশাদ হোসেন যৌক্তিকতা দেখছেন না এত সমালোচনার। তার মতে ক্যারিবিয়ান দ্বীপে মিরপুরের চেয়েও কঠিন কন্ডিশনে মানিয়ে নেয়ার অভিজ্ঞতা আছে তার দলের। ভক্তরা অবশ্য জয়ে খুশি, যদিও দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটারদের কাছে ভালো পারফরমেন্সের প্রত্যাশা তাদের। ক্যারিয়ারে মনে রাখার মতো একটা ম্যাচ খেললেন রিশাদ। প্রথমে 200 স্ট্রাইক রেটের ক্যামিও, পরে ক্যারিয়ার সেরা বোলিং। স্পিনার হিসেবে দেশের হয়ে ওয়ানডেতে সেরা বোলিং ফিগারের মালিক এখন এই ক্রিকেটার। আমি চেষ্টা করি 3 দিক থেকে যে কোনো একদিক তো আল্লাহ দিবে ইনশাআল্লাহ। তো আমি চেষ্টা করি নিজে 100%, 110% দেওয়ার চেষ্টা করি। যে 11 জন ছিলাম সবার বিশ্বাস ছিল যে আমরা লাস্ট বল পর্যন্ত আমরা ফাইট করে যাব। তবে প্রথম ওয়ানডেতে আলোচনা বেশি হয়েছে মিরপুরের উইকেট নিয়ে। রিশাদের কাছে যৌক্তিক নয় এমন সমালোচনা, বরং তার স্মৃতিতে এখনো গায়ানায় খেলার অভিজ্ঞতা। আপনি দেখবেন যে চেয়ে কিন্তু বাজে উইকেট গায়ানাতে ছিল, তো আমরা কিন্তু এটা অ্যাডজাস্ট করে খেলছি। তো আমার মনে হয় যে 2 টিমের জন্য কিন্তু সমান ছিল। তো আশা করি বুঝতে পারছেন যে সমান থাকলে হয়তো বা কভার করা যায়। পিচ নিয়ে অজুহাত দিলেন না প্রতিপক্ষ, বরং কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশি স্পিনারদেরকে। এটা এমন সব পিচের একটি যেখানে আপনি নিজেকে ব্যাটার হিসেবে অনুভব কম করবেন। অনেক কঠিন ছিল, 2 দলের জন্যই কঠিন। এমন নয় যে ওদের জন্য উইকেট বদলে গেছে। তবে বাংলাদেশি স্পিনাররা যেভাবে ধারাবাহিকভাবে লাইন লেন্থ মেনটেন করেছে, তাতে আমাদের কাজটা কঠিন হয়ে গেছে। এখান থেকে শিক্ষা নিয়ে ব্যাটারদের উন্নতি করতে হবে। ম্যাচ শেষে ওই লো স্কোরিং স্কোর কার্ডের আক্ষেপ ভুলে যায় দর্শকরাও, বরং তাদের কাছে গুরুত্বপূর্ণ দলের জয়। যদিও পরের ম্যাচে ব্যাটারদের কাছে ভালো কিছুর প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। ব্যাটিং দেখে আমাদের খুবই হতাশ হয়ে গিয়েছিলাম, বাট আমাদের
কনফিডেন্স ছিল যে আমাদের বলাররা এই রান ডিফেন্ড করতে পারবে। হাই স্কোরিং লো স্কোরিং বাংলাদেশ জিতলে সবই আনন্দের। উইকেটটা যদি একটা ব্যাটিং ফ্রিজ হইতো তাহলে আমরা খেলাটা অনেক মজা পাইতাম। আশা করব যে ওপেনিং পার্টনারশিপ মিনিমাম 50 রান করেন, অ্যাট লিস্ট বেশি লাগবে না। দ্বিতীয় ওয়ানডেতেও ছড়ি ঘোরাবে স্পিনাররা। মাঝে বৃষ্টি হলে উইকেট মন্থর হবে আরও বেশি। হোম সিরিজের সুবিধা নিতেই তৈরি করা হয় কালো উইকেট, তবে বৃষ্টির কারণে প্রত্যাশার তুলনায় উইকেট ছিল কিছুটা স্লো, এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারায় 133 রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নতুন কিউরেটর আসলেও উইকেটে কোনো পরিবর্তন দেখছেন না আশরাফুল, তবে বিশ্বকাপ বিবেচনায় জয়টাকেই বড় করে দেখছেন সাবেক অধিনায়ক। এদিকে ক্যারিবিয়ানদের বিপক্ষে জয়ের পর বিমানবন্দরে দুয়োধুনি সম্পর্কে মুখ খুলেছেন পেসার তাসকিন আহমেদের বাবা। আমরা তো 200 ঠিকই করেছি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জন্য স্যুট করে নাই, তো সুতরাং খুব একটা যে খারাপ ছিল সেটা বলবো না, কিন্তু বল থেমে আসেনি, বল টার্ন করেছে, উইকেট ওয়াজ টার্নিং, সো সেই জন্যে ওরা অ্যাডাপ্ট করতে পারেনি বলে 30-40-এ অল আউট হয়ে গেছে। মিরপুরে তো আসলে এরকম উইকেটই হয়, সব সময় এরকমই হয়। হয়তোবা অন্য সময় আমরা যেটা দেখতাম যে হয়তোবা আপনার ঘাস দেওয়া থাকতো, আলগা ঘাস ছিটানো হতো, এবার উইকেটে কোনো ঘাস দেওয়া হয়নি বলেই কালারটা এত ব্ল্যাক লেগেছে। এটা নিয়ে অত খামাখায় কথা বলে লাভ নেই, না আবেগে এরাই তো আজকে বাহবা দিতেছে, তাহলে সব কষ্ট এই যে ভুলে গেল আজকে। সাকিব আল হাসানের পর টি10 লিগে দল পেয়েছেন বাংলাদেশি দুই ক্রিকেটার। ভিস্তা রাইডার্সের হয়ে খেলবেন টাইগার পেসার নাহিদ রানা, আর ব্যাটার সাইফ হাসানকে দলে ভিড়িয়েছে অ্যাসপেন স্ট্যালিয়ন্স। আন্তর্জাতিক ক্রিকেটে গতির ঝড় তুলে আলোচনায় এসেছিলেন নাহিদ রানা, তবে এখন পর্যন্ত খুব বেশি সফলতা দেখাতে পারেননি। ছিলেন গেল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও, তবে পারফরমেন্স ছিল না নজর কাড়া। যদিও আবুধাবি টি10 লিগে ডাক পেয়েছেন ভিস্তা রাইডার্সে। এর আগেও পাকিস্তান সুপার লিগে দল পেয়েছিলেন রানা, পেশোয়ার জালমিতে ঝড় তুলেছিলেন। আর লম্বা সময় পর জাতীয় দলে ফিরে এশিয়া কাপে ভালো করার সুফল পেলেন সাইফ হাসান। এশিয়া কাপ ছাড়া আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি20 সিরিজে রান এসেছে তার ব্যাট থেকে, বিশেষ করে ছক্কা হাঁকানোয় দক্ষ এই ব্যাটার। তাই অ্যাসপেন স্ট্যালিয়ন্স কর্তৃপক্ষ দলে ভিড়িয়েছে ডানহাতি ব্যাটারকে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে 74 রানে হারালো এবং সিরিজে 1-0-তে এগিয়ে গেল।